আসসালামু আলাইকুম। আয়শা বায়োলজি কেয়ার থেকে আয়শা আপু চলে আসছে। হ্যাঁ, তোমাদের এইচএসসি তোমরা যারা এইচএসসি 26 এবং 27 সালে তোমরা যারা স্টুডেন্ট আছো, আমার প্রিয় প্রিয় স্টুডেন্ট, তাদের জন্য চলে আসছি। এবং আমাদের সাথে তোমরা যারা ইতিমধ্যে আছো, আমাদের ক্লাসগুলো করছো, তারা তো জানো যে আজকে আমাদের কয় নাম্বার ক্লাস হচ্ছে বলো তো? আমাদের 10 নাম্বার ক্লাস হচ্ছে। এবং আমাদের এই যে চ্যাপ্টারটা চলছে, এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট যে এই চ্যাপ্টারটা কি বলবো আমি, মানে প্রথম চ্যাপ্টারটা অবশ্যই প্রথম চ্যাপ্টারটা কোষ ও কোষের গঠন এত বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের উপর আমি এককভাবে 20টা ক্লাস রেখেছি এবং আজকে 20টা ক্লাসের মধ্যে আজকে 10তম ক্লাস এবং আজকে 10ম ক্লাসের দিন। আজকে যে টপিকটা পড়াবো সেইটা একেবারে 10-এর মধ্যে 10, মানে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে আমরা প্লাস্টিড নিয়ে পড়াবো, পুরো প্লাস্টিকটাই আমরা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। যদি প্লাস্টিক থেকে কমন পেতে চাও, অনেক সহজ সুন্দরভাবে পড়তে চাও, ক্লাসটা দেখতে হবে এবং কন্টিনিউ মানে ভিডিওগুলো দেখতে হবে, আগের ভিডিওগুলো দেখে আসবা, তাহলে আজকের ক্লাসটা ভীষণ ভালো লাগবে। আমরা চলে আসি, ক্লাসটা শুরু করে দিই। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা সুন্দর উদ্ভিদ কোষের চিত্র, কারণ এটা তো উদ্ভিদ কোষেই থাকে, এই জন্যই তো উদ্ভিদ কোষের চিত্র দিয়ে রাখছে, তাই না? প্রাণী কোষের চিত্র দিলে তো পিকচারও মিলবে না, হবে না। তাহলে এখন আমরা কি চিত্র দিচ্ছি? উদ্ভিদ কোষের। এই যে উদ্ভিদ কোষ আমরা দেখতে পাচ্ছি, এই উদ্ভিদ কোষে, এই যে উদ্ভিদ কোষের বিভিন্ন জায়গায় বিভিন্ন কই গেলি বিভিন্ন জায়গায় যে এখানে আমরা একটা অ্যামাইলোপ্লাস্ট দেখতে পাচ্ছি, এই বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় যেটা আছে, বুঝছো? ছড়ায় ছিটায় যেটা আছে সেগুলো এই যে অ্যামাইলোপ্লাস্ট, মানে এটা বর্ণহীন। লিউকোপ্লাস্টের উদাহরণ এটা। ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি, আরো থাকে ক্রোমোপ্লাস্ট থাকে, লাল লাল ক্রোমোপ্লাস্ট থাকে। তো যাই হোক, এখন এই যে সাইটোপ্লাজমে আমরা যেটা দেখতে পাবো, উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম অবশ্যই শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। তাহলে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাবো, এবং এইটা কিন্তু দুই ধরনের হয়, ভালো করে শুনবা। একটা মানে সংজ্ঞার মধ্যে একটা কথা বললে হবে না, দুইটা কথা বলতে হবে। দুইটা কথা তুমি কি বলবা? সেটা হচ্ছে প্লাস্টিড কিন্তু ভাই বর্ণময় যেমন হয়, প্লাস্টিড কিন্তু বর্ণহীনও হয়, ঠিক আছে? শুধু বর্ণময় বললে হবে না, কারণ প্লাস্টিড 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এরা হচ্ছে রঙিন, এবং লিউকোপ্লাস্ট এটা হচ্ছে বর্ণহীন। তাহলে আমরা প্লাস্টিডের কি সংজ্ঞা দিতে পারি? প্লাস্টিডের সংজ্ঞা দিতে পারি সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত বর্ণময় বা বর্ণহীন যে অঙ্গাণুটি। ক্লোরোপ্লাস্ট হলে কি করে? খাদ্য তৈরি করে। ক্রোমোপ্লাস্ট হলে কি করে? বিভিন্ন অংশকে কালারফুল করে, আমরা একটু পরেই দেখবো ইনশাআল্লাহ। পতঙ্গকে আকৃষ্ট করে, পরাগায়নে সহায়তা করে। আর লিউকোপ্লাস্ট কি করে বলতো? বিভিন্ন খাদ্যের উপাদানগুলো স্টোর করে, জমা করে। তাহলে আমরা প্লাস্টিডের কি চমৎকার সংজ্ঞা দিতে পারি বলতো? উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত, অবশ্যই উদ্ভিদ কোষ লিখতে হবে, সাইটোপ্লাজমে অবস্থিত বর্ণহীন বা বর্ণময় যে অঙ্গাণুটা খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, উদ্ভিদের বিভিন্ন অংশকে রঙিন করে, তাকেই আমরা কি বলবো? প্লাস্টিড। তাহলে প্লাস্টিডের তুমি যদি এই সংজ্ঞাটা দাও, তাহলে তোমার আর কোনো চিন্তা নাই, ইনশাআল্লাহ টিচার তোমাকে ফুল মার্কস দিবে, সংজ্ঞাতে ফুল মার্কস দিবে। ভিডিওটিতে কেউ মানে যারা আছো, ভিডিওটি যারা দেখছো, তারা কাইন্ডলি একটু শেয়ার করবে। তোমার এই শেয়ারের মাধ্যমে তোমার ফ্রেন্ড, ছোট ভাই, বড় ভাই, আত্মীয় অনাত্মীয় ভিডিওটি দেখার সুযোগ পাবে, ক্লাসটা করার সুযোগ পাবে এবং তাদের জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ। তাহলে প্লাস্টিকের সংজ্ঞাটা আমরা আশা করছি আর কোনো সমস্যা নাই, প্লাস্টিকটা তোমরা পারবে। এখন এই যে প্লাস্টিক নিয়ে এত কথা, প্লাস্টিকের ইতিহাসটা আমরা একটু পড়ে আসি। প্লাস্টিকের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী শিম্পার। হ্যাঁ, এই যে ইনি হচ্ছেন আমাদের সেই বিজ্ঞানী শিম্পার, যিনি কি করেন? প্লাস্টিক আবিষ্কার করেন, ঠিক আছে? প্লাস্টিক আবিষ্কার করেন, সর্বপ্রথম উদ্ভিদ কোষে প্লাস্টিক আবিষ্কার করেন, এবং যে প্লাস্টিকটা আবিষ্কার করছিলেন তিনি, সেটা হচ্ছে সবুজ ছিল, সবুজ পাতা থেকে তিনি ওই প্লাস্টিকটা আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? এবং তিনি ওইটা নাম দিয়েছিলেন ক্লোরোপ্লাস্ট। ওকে, সবুজ ছিল, সবুজ পাতা থেকে এটা আবিষ্কার করছিলেন
এবং কি নাম দিয়েছিলেন বলতো? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। ভাই আমি ক্লাসটা এত সহজ করে নেওয়ার চেষ্টা করব, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব ভাই। আমার ক্লাসটা 1000-100 জনের মধ্যে ভালো একজন নাও লাগতে পারে, কিন্তু আমি জানি মন দিয়ে ক্লাস করলে 99%-এরই ভালো লাগবে ইনশাআল্লাহ, 100 জনেরই ভালো লাগবে। এখন তুমি কতটুকু মন দিয়ে আমার ক্লাসটা করবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি তো আমার জান প্রাণ সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে ক্লাসটা সুন্দর করে নেওয়ার চেষ্টা করব, যে হ্যাঁ আমার স্টুডেন্ট গুলো এমন ভাবে ক্লাস পাবে, এমন ক্লাস পাবে যেন তারা এই ক্লাসটা করলে মনে করে যে না আমার আর বই পড়া লাগবে না, আমার এই ক্লাসটা দেখে আমার পড়া শেষ হয়ে যাবে। আমি কিন্তু এত সুন্দর করে নেওয়ার চেষ্টা করব। এখন তোমাদের তোমরা ক্লাসটা কিভাবে নিবা সেটা হচ্ছে তোমাদের ব্যাপার। তবে আমি বিশ্বাস করি ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, দেখো তোমার প্লাস্টিক নিয়ে আর কোনো কথা থাকবে না। তাহলে প্লাস্টিক প্রথম আবিষ্কার করেছেন বিজ্ঞানী শিম্পাল সবুজ পাতা থেকে, এবং এটা নাম দিয়েছিলেন কি বলতো? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। এবং এই যে একটা মানুষকে তুমি দেখতে পাচ্ছ, কি সুন্দর নায়ক নায়ক চেহারা, তাই না? ইয়েস, ইনি হচ্ছেন আমাদের বিজ্ঞানী হেকেল। এবং বিজ্ঞানী হেকেল ইনি কি করেছেন? ইনি নাম দিয়েছেন প্লাস্টিক। তাহলে প্লাস্টিক নামকরণ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হেকেল। প্লাস্টিক আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী শিম্পার। তাহলে কিন্তু এই দুটা তথ্য তোমার এমসিকিউ এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সাল না পড়লেও চলবে, এই জন্য সাল আমি এখানে অ্যাড করে নিই। এবং আমরা জানি যে প্লাস্টিকটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু। ঠিক আছে, আমি যদি এটা একটা উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম কল্পনা করি, তাহলে সবচেয়ে বড় কিন্তু হচ্ছে কি জানো? সবচেয়ে বড় অঙ্গাণুটা হচ্ছে কিন্তু কোষ গহ্বর। ঠিক আছে, এবং তারপরে যে অংশটা আছে সেটা কিন্তু প্লাস্টিক। তাহলে প্লাস্টিক কিন্তু প্রথম বৃহত্তম অঙ্গাণু না, প্লাস্টিক হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অঙ্গাণু। আর প্রথম বৃহত্তম অঙ্গাণু তাহলে কোনটা? কোষ গহ্বর। তাহলে আশা করছি প্লাস্টিক নিয়ে এই তথ্যগুলো তোমরা বুঝতে পেরেছো। আমার সাথে যারা আছো কাইন্ডলি একটু হাই হ্যালো দিও, কমেন্ট করো, একটু শেয়ার করো, ভিডিওটা একটু শেয়ার করো। শেয়ার করতে কিচ্ছু লাগে না, জাস্ট একটু মনের ইচ্ছা লাগে, একটু শেয়ার করে দিও, তাহলে তোমার ফ্রেন্ডরা ভিডিওটা দেখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে প্লাস্টিক আমরা কোথায় কোথায় দেখতে পাবো না বলো তো? উদ্ভিদ কোষে তো আমরা প্লাস্টিক দেখতে পাবো, ঠিক আছে, শৈবালে প্রচুর প্লাস্টিক থাকে, তাই না? তো উদ্ভিদ কোষে তো আমরা প্লাস্টিক দেখতে পাবো, তাহলে কোথায় কোথায় আমরা প্লাস্টিক দেখতে পাবো না একটু বলো দেখি? হ্যাঁ, আমরা কিন্তু ছত্রাকে কোনো প্লাস্টিক দেখতে পাবো না, ছত্রাকেও বিভিন্ন কালার থাকে কিন্তু প্লাস্টিক থাকে না। ছত্রাক কিন্তু পরভোজী, তারা খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী কোষ, অবভিয়াসলি আমাদের কোষে কিন্তু প্লাস্টিক নেই। আচ্ছা, আমাদের কোষে যদি প্লাস্টিক থাকতো, ক্লোরোপ্লাস্ট, ওই যে আমাদের দেখতে কেমন লাগতো, যে হাল্ক না কি যেন আছে না, একদম সবুজ সবুজ দেখতে, হেভি মোটা, ওরকম লাগতো মনে হয়। আমরা খাদ্য তৈরি করতাম না কি করতাম আল্লাহ জানে। যাই হোক, আমরা অনেক সুন্দর, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মাশাআল্লাহ, খুবই ভালো, এটা কল্পনা করতে পারছি না। তাহলে প্রাণী কোষে প্লাস্টিক নেই, ছত্রাকে প্লাস্টিক নেই, ব্যাকটেরিয়াতে প্লাস্টিক নেই, এবং সায়ানোব্যাকটেরিয়া এদের ক্ষেত্রেও কিন্তু প্লাস্টিক নেই। কিন্তু কারো কারো মনে আসে যে আপু সায়ানোব্যাকটেরিয়া, তাহলে এটাকে কেন ব্লু গ্রিন অ্যালগি বলা হয়? অ্যালগি 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 কেন বলা হয়? সবুজ নীলাভ সবুজ শৈবাল। প্লাস্টিক আছে তো হয়তোবা, আসলে না, এদের কিন্তু কোনো প্লাস্টিক নাই, বুঝছো? এদের কি হয় জানো? এদের এই যে কোষ ঝিল্লিটা ভেতরের দিকে হয়ে যায় থলের মতন, এবং এর ভেতরে ক্লোরোফিল থাকে, এটাকে আমরা বলি ক্রোম্যাটোফোর। কি বলি? ক্রোম্যাটোফোর। ক্রোম্যাটোফোর, এটাকে আমরা ক্রোম্যাটোফোর বলি, ক্রোম্যাটোফোর বলি। হ্যাঁ, এটা থাইলাকয়েড। থাইলাকয়েড মানে থলে, থলে জ্যার তার থাকতে পারে, যেখানে সেখানে থলে থাকতে পারে, থাইলাকয়েড থাকতে পারে। বাট থাইলাকয়েড মানেই কিন্তু সেইটা ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিক না, ঠিক আছে? তাহলে দেখো, সায়ানোব্যাকটেরিয়া, এখানে কিন্তু কোনো প্লাস্টিক নেই। ওকে, তাহলে প্লাস্টিক কোথায় কোথায় থাকে না, এইটা আমরা কি করব বলো দেখি? এইটা আমরা এমসিকিউ এর জন্য পড়ে ফেলবো। এইবার আমরা পড়বো প্লাস্টিক কত প্রকার এবং কি কি। আমার এই ক্লাসটা এই মুহূর্তে তোমরা যারা দেখছো, আসলে আমি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না, হাই হ্যালো একটু দিতেই পারো। আমি কিন্তু ক্লাস নিচ্ছি, আমার ক্লাসটা দেখছো, তার মানে এই মুহূর্তে আমি তোমার গুরু, ঠিক আছে, মাস্টার, গুরু। তো আমি যেহেতু তোমার গুরু, তাহলে একটু সালাম টালাম দিতেই পারো, কি বলো? সব পেয়ে যাবে, এবং আমিও বুঝতে পারবো যে তুমি ক্লাসে আছো। আর অবশ্যই একটু লাইক করবা, একটু কমেন্ট করতে পারো,
কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসাও করতে পারো, আমি অ্যান্সার পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্লাস্টিক কত প্রকার এবং কি কি? সুইটহার্ট, এটা কিন্তু 2 মার্কসের জন্য তোমরা খুব ভালো করে পড়বা যে প্লাস্টিক কত প্রকার এবং কি কি, লিউকোপ্লাস্টের কাজ, ক্রোমোপ্লাস্টের কাজ, এগুলো পড়তে হবে, মনোযোগ দিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে ক্লাসটা। তাহলে প্লাস্টিক আমরা কত প্রকার দেখতে পাচ্ছি? ইয়েস, প্লাস্টিক 3 প্রকার। প্লাস্টিক কয় প্রকার? 3 প্রকার, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং কালারফুল ক্রোমোপ্লাস্ট। তাহলে প্লাস্টিক কত প্রকার? 3 প্রকার। প্লাস্টিক কত প্রকার? 3 প্রকার। এই যে প্লাস্টিকের একটা ছোট্ট পিকচার দিয়ে রেখেছি। আসলে প্লাস্টিক কি ধরনের, কোথায় থেকে উৎপত্তি লাভ করছে, 1 মিনিটের জন্য টুক করে আমরা দেখে আসি, আমার সাথে থাকতে হবে কিন্তু, ওকে। প্রথমে প্লাস্টিকটা থাকে কি অবস্থায়? প্রোপ্লাস্টিক। এই যে প্রোপ্লাস্টিক, এটা কিন্তু আমরা কোথায় পাই বলতে পারবা? এটা তোমাদের জন্য একটা প্রশ্ন, কিন্তু উত্তরটা তো আমি দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এই যে প্লাস্টিক প্রোপ্লাস্টিক অবস্থায় থাকে ভাজক কোষে, ভাজক টিস্যুর ভাজক কোষে, এবং এই প্লাস্টিক কিন্তু খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য তৈরি করতে পারে না। প্রোপ্লাস্টিকটা পরবর্তীতে কিসে কনভার্ট হয়? ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টে কনভার্ট হয়। এবং আমরা এখানে ইটিওপ্লাস্ট দেখতে পাচ্ছি, এটাও একটা বিশেষ প্লাস্টিক। হ্যাঁ, প্রোপ্লাস্টিকের পরে এটা চলে আসে। এটার মধ্যে তোমার ক্লোরোফিল তৈরির জন্য যাবতীয় উপাদান থাকে। এটা প্রয়োজন হলে যদি সূর্যের আলো পায় তাহলে কিন্তু এটা ক্লোরোপ্লাস্টে কনভার্ট হতে পারে, ক্রোমোপ্লাস্টে কনভার্ট হতে পারে। এটা কোথায় থাকে জানো? এই প্লাস্টিকটা তোমার থাকে যেমন গাছের কাণ্ডে, ছোট ছোট চারা গাছ, মনে করো যেগুলো আমরা অন্ধকারে দেখতে পাচ্ছি, অন্ধকারে জন্মাইছে, ওই ধরনের গাছ এগুলো থাকে। এবং ওই গাছগুলো যখন আলোর সংস্পর্শে চলে যায় তখন সেগুলো সবুজ হতে পারে, রঙিন হতে পারে। মানে ইটিওপ্লাস্টটা হচ্ছে এমন একটা প্লাস্টিক যেটা প্রয়োজনে আলো পেলে তোমার ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টে কনভার্ট হওয়ার ক্ষমতা রাখে। তবে এরা আলো নেই, অন্ধকার, ডার্কনেসটা এরা ভীষণ পছন্দ করে। ওকে, তাহলে প্লাস্টিক হচ্ছে আমরা 3 ধরনের, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এবং এই যে আমরা লিউকোপ্লাস্টের কথা বলছি, এই লিউকোপ্লাস্টকে আবার 3 ভাগে ভাগ করেছি। আমরা এটা নিয়েও একটু পরে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্ট। তাহলে দেখো, ছোট্ট করে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে প্রোপ্লাস্টিক কি, তাহলে তুমি অবশ্যই উত্তর দিতে পারবা। প্লাস্টিককে কত ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। যদি বলা হয় লিউকোপ্লাস্টকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে নিঃসন্দেহে তুমি পারবা অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্ট। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন আমরা একটু ক্লোরোপ্লাস্ট নিয়ে কথাবার্তা বলবো। ক্লোরোপ্লাস্ট তার মানে এই ধরনের প্লাস্টিকের যে বিশেষ জিনিসটা আছে সেটা হচ্ছে ক্লোরোফিল। কি আছে? ক্লোরোফিল। এখানে কি আছে? ক্লোরোফিল। এবং এই ক্লোরোফিল নামক বিশেষ যে রঞ্জক আছে, বুঝছো, বিশেষ যে রঞ্জক আছে, রঞ্জক মানে কালার, এই কালারের জন্যই কিন্তু এগুলো কি বর্ণের হয়ে থাকে? সবুজ হয়ে থাকে। তাহলে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ যে প্লাস্টিকের মধ্যে আছে সেটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবং এই ক্লোরোপ্লাস্ট যেখানেই থাকবে সেটাই কি হয়ে যাবে? সবুজ হয়ে যাবে। এবং এদের প্রধান কাজই হচ্ছে খাদ্য তৈরি করা, শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। দেখো, আমরা সবুজ সবুজ কিছু গাছ দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? সবুজ সবুজ কিছু গাছ দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ যেখানে আছে, যে প্লাস্টিকের মধ্যে আছে, সেই প্লাস্টিকটাকে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ কি? খাদ্য তৈরি করা। এইটা নিয়ে কিন্তু আজকে আমরা অনেক পড়াশোনা করব লাস্টে, তাই না? আগে আমরা একটু ছোট করে জেনে নিই। এই যে ক্রোমোপ্লাস্ট দেখেছো, ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্টে কিন্তু দেখো, এই যে ক্রোমোপ্লাস্ট ছোট ছোট তুমি ফোস্কার মতন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বিভিন্ন রঞ্জক ধারণ করছে। এবং এই ক্রোমোপ্লাস্ট যেখানেই থাকবে সেটার বর্ণটাই হচ্ছে একদম অন্যরকম হয়ে যাবে, সুন্দর সবুজ পাবে। তাহলে ক্রোমোপ্লাস্ট, এই যে ক্রোমোপ্লাস্ট আমরা দেখতে পাচ্ছি না, এই ক্রোমা মানে হচ্ছে রঙিন। হ্যাঁ, ক্রোমা মানে হচ্ছে রঙিন, অবশ্যই সবুজ ব্যতীত, সবুজ বাদে। তারপর সবুজ বাদে যে রঙিন প্লাস্টিক, সেটাকে আমরা কি বলছি?
ক্রোমোপ্লাস্ট। কি বলছে? ক্রোমোপ্লাস্ট। এবং এই ক্রোমোপ্লাস্টের জন্য কি হয় জানো? মারাত্মক ঘটনা ঘটে যায়। দেখো এই যে পৃথিবীতে যত রকম রঙিন জিনিসপত্র আছে, ফুল ফল পাতা মানে কাণ্ড মানে যা কিছু রঙিন, একেবারে সব কিছুই, হ্যাঁ, উদ্ভিদের যা রঙিন সবকিছুতেই তুমি বুঝবা অনেক বেশি ক্রোমোপ্লাস্ট আছে। এই যে দেখো এত আকর্ষণীয় ফুল, এত সুন্দর ফুল, কালারফুল ফুল, এই ফুলগুলোতে প্রচুর পরিমাণে কি আছে? ক্রোমোপ্লাস্ট আছে। এবং এত সুন্দর ফুল হওয়ার কারণে এই যে দেখো এই যে ফুলের মধ্যে কি চলে আসছে? মৌমাছি চলে আসছে। কারণ ফুলের মধ্যে মৌমাছি তো আসেই, কারণ আমরা জানি ফুলে মধু গ্রন্থি থাকে, তো মধু লোভে লোভে তো আসবেই, মধু নেওয়ার জন্য তো আসবেই, কিন্তু আকর্ষণও করতে হবে। তো আকর্ষণ সৃষ্টি করেছে কি? ক্রোমোপ্লাস্ট। এবং এই আকর্ষণের কারণে দেখো কি সুন্দর মৌমাছিটা ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে, ফুলে ফুলে উড়ে, প্রজাপতি উড়ে, হ্যাঁ একটা গান আছে না? তো এখন কথা হচ্ছে ঠিক সেরকম ফুলে ফুলে উড়বে, ঘুরবে। এবং এই ঘোরার সময় দেখো এই মৌমাছির পেটের সাথে পেট, ডানার সাথে, পাখার সাথে, মুখের সাথে এই তোমার পরাগ রেণুগুলো উঠে আসবে, এবং তারা যখন অন্য ফুলে যাবে ঠিক সেই ফুলের আবার গর্ভমুণ্ডে এই পরাগরেণুগুলো পতিত হবে, এবং কি হচ্ছে? পলিনেশন হচ্ছে এবং পরাগায়ন যেটাকে আমরা বলি। এর ফলে বুঝতেই পারছো সংখ্যা বৃদ্ধি হবে। পরাগায়ন যদি না হয় তাহলে কিভাবে ফুল থেকে ফল হবে বা সংখ্যা বৃদ্ধি হবে? তাহলে এই যে তোমার পরাগায়নে কিন্তু এটা ভীষণ 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 ভাবে সাহায্য করছে। কে? ক্রোমোপ্লাস্ট। কি করে? ফুলকে রঙিন করে, ফুলকে রঙিন করে। এই যে দেখো কি সুন্দর রঙিন ফুল, এবং এই যে আকৃষ্ট করেছে, পতঙ্গকে আকৃষ্ট করেছে, কি সুন্দর বসে বসে তারা কি করছে? মধু সংগ্রহ করছে। এই যে এত সুন্দর ফ্রুটস, আমরা ফল দেখতে পাচ্ছি, ফলের যে কালার, এটা দেখলেই খেতে ইচ্ছে করে। মানে এত সুন্দর সৃষ্টিকর্তা এত সুন্দর সুন্দর জিনিসপত্র সৃষ্টি করছে, মানে আমরা না দেখলে বুঝতেই পারি না। আমরা কয়টা জিনিস দেখছি গরিব মানুষ, মানে আমি আমার কথা বলছি, কয়টা জিনিসই বা দেখছি গরিব মানুষ। তবে মানে এত সুন্দর সুন্দর জিনিস আছে কালারফুল, যেটা দেখা যায় মানে হয়তো খেতে পারিনি কিন্তু দেখতে পাচ্ছি, দেখেও শান্তি লাগছে। যাই হোক একসময় খাবো ইনশাআল্লাহ। তো এই যে এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর সুন্দর কালারফুল জিনিস, এই জিনিসগুলো এত সুন্দর কেন? এত কালার কেন? হ্যাঁ, বুঝতে পারছো? ক্রোমোপ্লাস্টের জন্য। কারণ এখানে প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল থাকে, লাইকোপিন থাকে, এবং এরা কি করে? এই রঞ্জকগুলা কি করে? এই ফলগুলোকে এতটা সুন্দর করে ফেলে, এতটা আকর্ষণীয় করে ফেলে। এবং এই ফলগুলো এতটা সুন্দর আকর্ষণীয় হয়, হ্যাঁ দেখো কি সুন্দর গাজর, কত সুন্দর আকর্ষণীয়, এবং গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যারোটিন থাকে, ঠিক আছে? ক্যারোটিন থাকে। এবং এই ফলগুলো এত সুন্দর কালারফুল। দেখো আমরা তো ফল নিই, ফুল ছিঁড়ি বা ফল নিই, পশু পাখিও কিন্তু এই কালারফুল ফলগুলোকে ভীষণ খেতে পছন্দ করে, আকৃষ্ট হয়। দেখেছো ছোট্ট কিউট পাখিটা কিউট একটা ফল নিয়েছে, এবং সে টুকুস করে ফলটা নিয়ে উড়ে চলে যাবে অন্য জায়গায়। যখন অন্য জায়গাতে যাবে তখন ফলটা খেয়ে সে ওই জায়গাতে বিচিটাকে ফেলে দিবে। তখন কি হবে? এই জায়গাতেও সেই ফলের গাছটা আছে এবং ওই জায়গাতেও সেই গাছটা হচ্ছে। এতে কি হচ্ছে? বীজের বিস্তরণ হচ্ছে, মানে এক জায়গা থেকে বীজটা আরেক জায়গাতে যাচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে? গাছটা টিকে থাকার সম্ভাবনা তো অনেক বেড়ে যাচ্ছে, তাই না? বুঝতেই পারছো? আবার দেখো এই যে আমরা এই পাখিটাকে দেখতে পাচ্ছি, সেও কিন্তু এই ফলটা খাচ্ছে, এবং এই ফলটা খেয়ে দেখা যাচ্ছে বিচিটা তার পেটের ভিতরে চলে গেছে, সে অন্য জায়গাতে গিয়ে পায়খানা করছে, এবার পায়খানার সাথে বিচিটা বের হয়ে গেছে এবং সেখান থেকে গাছ তৈরি হচ্ছে। তার মানে কি করতে পারে? সে খেয়ে ওখানে যে পটি করতে পারে, অথবা সে মুখে করে নিয়ে যেতে পারে। তবে অবশ্যই ফলগুলো ভীষণ টেস্টি এবং কালারফুল। টেস্ট তো পরের কথা, আগে সুন্দর, দেখতে সুন্দর, সুন্দরের জন্য আকৃষ্ট হয়েছে। তাহলে তোমরা কি এতক্ষণ বুঝতে পেরেছো যে আসলে এই ক্রোমোপ্লাস্ট মানে হচ্ছে সবুজ বর্ণ ব্যতীত রঙিন যে প্লাস্টিক, সেটাই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এবং ক্রোমোপ্লাস্টে কি থাকে? ক্যারোটিন থাকে, যার ফলে কোনো কিছু কমলা বর্ণের হয়, জ্যান্থোফিলের জন্য হলুদ বর্ণের হয়। এবং এটা কোথায় থাকে বলো তো? আমরা একটু আগে বললাম ফুলের পাপড়ি, রঙিন ফল, গাজরের মূল, এখানে কি থাকে? ক্রোমোপ্লাস্ট। এবং এটা এতটা সুন্দর হয়, রঙিন হয়। তাহলে ক্রোমোপ্লাস্টের কাজ আমরা কি বলতে পারি? এই যে ক্রোমোপ্লাস্টের কাজ আমরা কি বলতে পারি? এটা কি করে? পুষ্প, ফুল, ফলকে রঙিন করে, পাতাকে রঙিন করে। এবং যেহেতু পুষ্প মানেই হচ্ছে ফুল, যাই হোক, তো এই যে ফুলকে রঙিন করছে, পতঙ্গকে আকৃষ্ট করছে, পতঙ্গ পরাগায়নে হেল্প হচ্ছে, এবং ফলের বীজের বিস্তরণে কি করছে? সাহায্য করছে। তাহলে আমাকে কাইন্ডলি একটু বলবে
আমাকে একটু বলবে তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো কিনা? আমি যে অংশটুকু পড়াচ্ছি লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট নিয়ে কথাবার্তা বলছি। আমি এখন ক্রোমোপ্লাস্টে পড়ালাম। আমাকে একটু বলো তো তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই কি ক্লিয়ার? আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো, আশা করছি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো। ক্রোমোপ্লাস্ট নিয়ে আর কোনো কথা আছে কারো? আচ্ছা, ক্রোমোপ্লাস্ট নিয়ে আশা করছি আর কারো কোনো কথা নেই বা কারো কোনো জানার নেই। আচ্ছা, এবার আমরা চলে আসি লিউকোপ্লাস্ট। এটাও কিন্তু আমরা ছোট্ট প্রশ্নের জন্য পড়বো এবং লিউকোপ্লাস্ট টপিকটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে দেখো, বর্ণহীন প্লাস্টিক মানে এই যে লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্টটা হচ্ছে তোমার বর্ণহীন প্লাস্টিক, ঠিক আছে, বর্ণহীন প্লাস্টিক মানে বর্ণহীন প্লাস্টিক মানে এই ধরনের প্লাস্টিকে তোমার কি কোনো রঞ্জক পদার্থ থাকছে না। মানে এরা আসলে এমন জায়গাতেই থাকবে, জন্মাবে যে জায়গাতে কোনো সূর্যের আলোয় পৌঁছাবে না। যেমন সূর্যের আলো যদি পৌঁছায় তবে কিন্তু কালার তৈরি হবে, বাট এরা কোনো সূর্যের আলোই পাবে না। এখন সূর্যের আলো পাবে না, সেই জায়গাতে এরা থাকবে, বসবাস করবে বা অবস্থান করবে, এবং ওই ধরনের প্লাস্টিকটা হচ্ছে বর্ণহীন। তাহলে বর্ণহীন যে প্লাস্টিক সেটাকে আমরা কি বলবো? লিউকোপ্লাস্ট। এবং এদের কোথায় অবস্থান? মূল তো মাটির নিচেই থাকে, তোমরা জানো। ভূনিম্নস্থ কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড মানে হচ্ছে যে কাণ্ডটা মাটির নিচে থাকবে, এবং ভ্রূণ এগুলোতে তোমার কি থাকে? লিউকোপ্লাস্ট থাকে। এখন এই লিউকোপ্লাস্টটা আবার কয় ধরনের হয়? 3 ধরনের হয়, ঠিক আছে, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং আরেকটা হচ্ছে প্রোটিনোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট গুলো আসলে কোথায় থাকে? অ্যামাইলোপ্লাস্ট থাকে, তুমি যদি মানে তুমি চোখে দেখো, আমি ছবিগুলো অ্যাড করিনি, আসলে স্লাইডটা এত বড় অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু ওটা বাদ পড়ে গেছে। আলু, তুমি আলু কেটে দেখবা, আলু যদি কেটে দেখো তাহলে আলুর ভেতরে যে স্টার্চ জমা আছে সেটা কিন্তু বর্ণহীন। ওকে, এছাড়া তুমি ইক্ষু, আখ, কুশল, হ্যাঁ আখ কেটে দেখবা, ওটা বর্ণহীন, মানে ওটা অনেক স্টার্চ শর্করা জমা রাখে, ওটাকে আমরা কি বলছি? অ্যামাইলোপ্লাস্ট। অথবা কাঁচা পেঁপে, কাঁচা আম, এই জিনিসগুলোতে প্রচুর পরিমাণে কি থাকে? অ্যামাইলোপ্লাস্ট থাকে। তার মানে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে লিউকোপ্লাস্টের মধ্যে সবচেয়ে বড় প্লাস্টিক, সবচেয়ে বড় যে লিউকোপ্লাস্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। এবং এই অ্যামাইলোপ্লাস্টের কাজ হচ্ছে শর্করা জমা রাখা। কি জমা রাখা? শর্করা জমা রাখা, ঠিক আছে। ইলায়োপ্লাস্টের কাজ হচ্ছে তেল জাতীয় উপাদান জমা রাখা, তেল জাতীয় উপাদান জমা রাখা। এটা হচ্ছে বিভিন্ন বীজ হতে পারে, যে বীজগুলো তেল উৎপাদন করে সেই বীজের মধ্যে এগুলো জমা থাকবে, ঠিক আছে। এরা কি জমা রাখে? তেল জমা রাখে। এবং প্রোটিনোপ্লাস্ট, নিশ্চয়ই বুঝতে পারছো যারা প্রোটিন সঞ্চয় করবে, তাহলে প্রোটিন সঞ্চয় করলে তাদেরকে আমরা প্রোটিনোপ্লাস্ট বলবো, হ্যাঁ, বা অ্যালিউরোপ্লাস্ট। এরা কোথায় থাকে? বিভিন্ন যে বীজ আছে না, বীজের বা দানা, এই দানার মধ্যে থাকে। যেমন তোমার বিভিন্ন সূর্যমুখীর বীজ হতে পারে, বা বিভিন্ন তোমার ডালের হতে পারে, ডালের বীজ হতে পারে, ঠিক আছে, বা তোমার শিমের বীজ হতে পারে। এই অংশগুলোতে এগুলো কি থাকে? জমা থাকে। কি থাকে? প্রোটিনোপ্লাস্ট জমা থাকে। তাহলে দেখো আমরা একটু খেয়াল করি, এবং এই যে আলু ইক্ষু ছাড়াও কিন্তু জানো আমাদের যে খাদ্য শস্য আছে, সেই খাদ্য শস্যতেও কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কি জমা থাকে? শর্করা জমা থাকে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো লিউকোপ্লাস্ট 3 প্রকার। অ্যামাইলোপ্লাস্ট সবচেয়ে বড়, লিউকোপ্লাস্টকে অ্যামাইলোপ্লাস্ট বলা হয়, এবং এরা কি জমা রাখে? শর্করা জাতীয় খাদ্য জমা রাখে। যারা তেল জাতীয় উপাদান জমা রাখে তাদেরকে আমরা কি বলছি? ইলায়োপ্লাস্ট। এবং যারা প্রোটিন জাতীয় উপাদান জমা রাখে তাদেরকে আমরা কি বলছি? প্রোটিনোপ্লাস্ট। তাহলে আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমি আরেকটু জিনিস বলি, আরেকটু কথাবার্তা বলি, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট কিন্তু বর্ণহীন। ভালো করে শুনবা, লিউকোপ্লাস্ট কিন্তু বর্ণহীন, কিন্তু যদি কোনোভাবে এই লিউকোপ্লাস্ট সূর্য মামার দেখা পায়, হ্যাঁ, সূর্যকে তারা যদি পেয়ে যায়, সূর্যের দর্শন, তখন কিন্তু তারা আর বর্ণহীন থাকবে না। তখন তারা কি হয়ে যাবে? তখন প্রয়োজনে সেটা কি হতে পারে? সেটা হতে পারে ক্লোরোপ্লাস্টে কনভার্ট হতে পারে, অথবা কিসে কনভার্ট হতে পারে? বলো দেখি।
ক্রোমোপ্লাস্টে কনভার্ট হতে পারে, ক্লোরোপ্লাস্ট অথবা ক্রোমোপ্লাস্টে কনভার্ট হতে পারে। কিসে কনভার্ট হতে পারে? ক্লোরোপ্লাস্ট অথবা ক্রোমোপ্লাস্টে কনভার্ট হতে পারে। তাহলে আশা করছি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা যে জিনিসটা নিয়ে অনেক বেশি কথা বলবো সেটাই একটু বলি, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আজকে আমরা যে বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা বলবো, মানে আমাদের এখন যে কথাগুলো বলতে হবে সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট নিয়ে, কারণ এটা তোমাদের পরীক্ষাতে ভীষণ আসে। একটু মনোযোগ সহকারে পড়তে হবে, মনোযোগটা কিন্তু নষ্ট করা যাবে না। মনোযোগ নষ্ট করলে তোমার বুঝতে কষ্ট হবে। তাহলে আসলে আমরা ক্লোরোপ্লাস্ট নিয়ে কথাবার্তা বলি। অবশ্যই আমরা পড়েছি সবুজ বর্ণের যে প্লাস্টিকটা, এটা 100% সবুজ বর্ণের হবে, কারণ এখানে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকবে, তাই এদেরকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আবিষ্কার করেছেন ওই যে একটু আগে দেখলাম বিজ্ঞানী শিম্পার। তাহলে সংখ্যা 1 থেকে একাধিক উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে, উচ্চ শ্রেণীর মানে হচ্ছে যাদের ক্রোমোজোম সংখ্যা 2n মানে 2 সেট ক্রোমোজোম থাকে, তাদের কোষে 10 থেকে কতটার মতন ক্লোরোপ্লাস্ট থাকে? 40টা। এগুলো সব তোমাকে পড়তে হবে এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। আমাদের যখন এটা শেষ হয়ে যাবে তখন আমরা এমসিকিউ ইনশাআল্লাহ আমি পড়াই দেব তোমাদেরকে ইনশাআল্লাহ। ডোন্ট ওয়ারি, কোনো টেনশন নাই, শুধু সাথে থাকতে হবে। তাহলে ক্লোরোপ্লাস্ট কাকে বলে, ক্লোরোপ্লাস্টের আবিষ্কারক, ক্লোরোপ্লাস্টের সংখ্যা, এগুলো আমরা সবকিছু কি পড়বো? এমসিকিউ। ক্লোরোপ্লাস্টের আকৃতি, এটাও কিন্তু আমরা এমসিকিউ এর জন্য পড়বো। দেখো যেমন ক্লোরোপ্লাস্ট কিন্তু বিভিন্ন আকৃতির হয়ে থাকে, বিভিন্ন আকৃতির। সবচেয়ে বেশি বৈচিত্র্যময় ক্লোরোপ্লাস্ট আমরা দেখতে পাবো শৈবালে, শৈবালে। তাহলে সবচেয়ে বেশি বৈচিত্র্যময় ক্লোরোপ্লাস্ট আমরা কোথায় দেখতে পাবো? শৈবালে। শৈবালে সবচেয়ে বেশি কি দেখা যায়? বৈচিত্র্যময় ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ আমাকে বলো? এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস, একটা পোকার মতন দেখতে লাগছে তাই না? এটা হচ্ছে ফাজলা, সচল, এটা সচল। এই যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট। কোথায় দেখতে পাওয়া যায়? ক্ল্যামাইডোমোনাস। তাহলে তোমার আসতে পারে পরীক্ষাতে পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট কোথায় দেখতে পাবা? ক্ল্যামাইডোমোনাস, ক্ল্যামাইডোমোনাস। দেখো এটা হচ্ছে আরেকটা ক্লোরোপ্লাস্ট, এটা হচ্ছে সাপের মতন, সাপের মতন, সাপের মতন। সাপ এইভাবে যায় না বলতো? সাপ এইভাবে যায় না? সাপ এইভাবে যায়, কিন্তু সাপ যদি মনে করো, কল্পনা করো, এই যে দেখো সাপের মতন করে, এই যে সাপের মতন, বুঝছো? এই যে সর্পিল আকার, এইটা অনেক বেশি আসে স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা, স্পাইরাল থেকে স্পাইরোগাইরা, সর্পিল আকার সাপের মতন মনে হচ্ছে। এইটা কোথায় পাওয়া যাচ্ছে? স্পাইরোগাইরাতে। সর্পিল আকার ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায় কোথায়? তখন আমরা কি বলবো? কোথায় বলবো? স্পাইরোগাইরাতে। তারকা আকৃতির এই যে ক্লোরোপ্লাস্ট, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একেবারে তারার মতন। কিসের মতন? তারার মতন। হ্যাঁ, তারার মতন, তারার মতন আমরা ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি, তারার মতন ক্লোরোপ্লাস্ট হয়ে থাকে। এবং এইটা হচ্ছে ফিতার মতন ক্লোরোপ্লাস্ট বা আংটির মতন। এই যে আমরা প্রত্যেকটা ফিলামেন্টে ফিতা বা আংটির মতন ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি, এইটা দেখতে পাওয়া যায় ইউলোথ্রিক্সে। কোথায়? ইউলোথ্রিক্সে। এবং আগেরটা হচ্ছে জিগনিমা। তাহলে এখন কথা হচ্ছে যে পরীক্ষাতে কিন্তু তোমার প্রশ্ন আসতে পারে যে পেয়ালা আকৃতির ক্লোরোপ্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়, সর্পিল আকার ক্লোরোপ্লাস্ট কোথায় দেখতে পাওয়া যায়, তারার মতন কোথায় দেখতে পাওয়া যায়, জালের মতন কোথায় দেখতে পাওয়া যায়, আংটির মতন কোথায় দেখতে পাওয়া যায়। এগুলো মুখস্থ করা লাগবে, এটার কোনো অপশন নেই। এইটা হচ্ছে এমসিকিউ এর জন্য পড়তে হবে। ধীরে ধীরে পড়বা, ধীরে ধীরে পড়লে এমনি আয়ত্তে চলে আসবে। ডোন্ট ওয়ারি, ওকে? তাহলে এখন আমরা চলে আসি মূল বিষয়, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন। তাহলে এখন আমরা কোন টপিক নিয়ে কথাবার্তা বলবো? এখন আমরা ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে কথাবার্তা বলবো। কি নিয়ে কথাবার্তা বলবো? ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে কথাবার্তা বলবো। আশা করছি যারা ক্লাসটা দেখছো মনোযোগ সহকারে দেখছো এই মুহূর্তে, কারণ তুমি এখন দেখো আর পরে দেখো, তুমি তো দেখছো এখনই, ঠিক আছে? তো যখন ক্লাসটা করবা কাইন্ডলি একটু মনোযোগ সহকারে তুমি ক্লাসটা করবা, কারণ তোমার জন্য এই সুন্দর ক্লাসটা সহজ করে আমি সাজিয়েছি যেন তুমি ভালো করে বুঝতে পারো। তাহলে তোমাকে মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। যদি ক্লাসটা করতে করতে মনে হয় যে একটু ব্রেক দিই, ওকে ফাইন, তুমি চাটা খেয়ে এসে পরে আবার ক্লাসটা দেখবা, বাট অবশ্যই ক্লাসটা দেখবা। তোমার এই ক্লাসটা দেখলে ভীষণ ভালো লাগবে। আমরা ক্লোরোপ্লাস্টের গঠন এখানে দেখানো হয়েছে, তবে আমি তোমাদের ক্লোরোপ্লাস্টের পিকটা একটু আঁকায় দেখাবো। দেখো এখানেও সুন্দর করে দেখানো হয়েছে এই ক্লোরোপ্লাস্ট। এইটাই আজকে আমরা এখন পড়াশোনা করব। অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্ট কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে, আমরা একটু আগে পড়ে ফেলেছি। হ্যাঁ, জালিকাকার, পেয়ালাকার, তোমার হচ্ছে
তারার মতন, আংটির মতন, কিন্তু আমরা যে ক্লোরোপ্লাস্টটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে লেন্সের মতন মানে উচ্চতর উদ্ভিদে ডিপ্লয়েড, উচ্চতর উদ্ভিদে যে ক্লোরোপ্লাস্টটা পাওয়া যায় সেটা হচ্ছে লেন্সের মতন। এবং আমরা এখন সেই ক্লোরোপ্লাস্টটা নিয়ে কথাবার্তা বলবো। কোন ক্লোরোপ্লাস্ট নিয়ে কথাবার্তা, কোন ক্লোরোপ্লাস্ট নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে, আমরা এখন কথাবার্তা বলবো তোমার লেন্সের মতন যেটা, সেটা নিয়ে কথাবার্তা বলবো। তাহলে দেখো এখানে আমরা ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি। এই ক্লোরোপ্লাস্টটা কয় স্তর বিশিষ্ট? পর্দা দ্বারা আবৃত 2 স্তর বিশিষ্ট। ভালো করে খেয়াল করবা। আমরা চলে আসছি বর্ণনাতে। এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের বাহিরের স্তর, যেটাকে আমরা কি বলছি? বহিঃস্তর বা বহিঃপর্দা। এবং এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভেতরের স্তর, যেটাকে আমরা কি বলবো? অন্তঃস্তর বা অন্তঃপর্দা। তাহলে ক্লোরোপ্লাস্ট কয় স্তর বিশিষ্ট আবরণে আবৃত? ভালো করে খেয়াল করো, 2 স্তর বিশিষ্ট। এবং এই 2টা স্তরে প্রচুর পরিমাণে লিপিড এবং প্রোটিন থাকে। কি থাকে? লিপিড এবং প্রোটিন এবং গ্লাইকোলিপিড থাকে। হ্যাঁ, গ্লাইকোলিপিড নামক একটা উপাদান এখানে উপস্থিত। গ্লাইকোলিপিড থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এই যে ক্লোরোপ্লাস্ট, এটা কোথায় আছে? সাইটোপ্লাজমের মধ্যে আছে। তো এখন এই যে বহিঃস্তর আর অন্তঃস্তর, এই 2টা স্তরের মাঝে বিভিন্ন অণু যাওয়া আসা করে, তো যার কারণে এখানে একটা ফাঁকা স্থান থাকে। এটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, ফাঁকা জায়গা। এবং ক্লোরোপ্লাস্টের এই যে বাহিরের যে স্তরটা দেখতে পাচ্ছ, এই স্তরে কিন্তু কোনো এনজাইম নাই, এটিপি সিনথেসিস বস্তু, ইটিসি কিছু নাই। হ্যাঁ, এখানে শুধু যেটা থাকবে সেটা হচ্ছে ছোট ছোট কিছু ছিদ্র থাকবে, বুঝছো? ছোট ছোট কিছু ছিদ্র থাকবে। এবং এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলো দিয়ে কি হয় জানো? সাইটোপ্লাজম থেকে ভিতরে বস্তু যাবে এবং ওই ক্লোরোপ্লাস্ট থেকে তৈরিকৃত উপাদান সাইটোপ্লাজমে চলে আসবে। এটা মনে করো কোষের সাইটোপ্লাজম। তো যোগাযোগ রক্ষা করতে হবে তো, তাই না? তাহলে আশা করছি তোমরা এতটুকু সবাই বুঝতে পেরেছো। তাহলে ক্লোরোপ্লাস্ট কয় স্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত? 2 স্তর। বাইরের স্তরটাকে বহিঃস্তর বলছি, ভেতরের স্তরটাকে আমরা কি বলছি? অন্তঃস্তর। 2 স্তরের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, যেটাকে আমরা বলছি পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। হ্যাঁ, এবং এখানে তোমার গ্লাইকোসিল গ্লিসারাইড নামক এক ধরনের উপাদান অবস্থান করে। বাইরের স্তরে কোনো এনজাইম, কোনো ইটিসি, এটিপি সিনথেসিস বস্তু কিচ্ছু থাকবে না, শুধু ছিদ্র থাকবে। এবং এই ছিদ্রগুলো প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত। মানে তোমার ঘরে দরজা আছে, তুমি কি দরজা সবসময় খোলা রাখবা? নো, প্রয়োজন হলে খোলা রাখবা। আবার সবসময় কি বন্ধ রাখবা? নো, প্রয়োজন হলে খুলবে, তাই না? তো ঠিক সেরকম, এই যদি বিনিময়ে প্রয়োজন হয় ভেতর থেকে বাহিরে, বাহির থেকে ভেতরে, তখন কিন্তু এই ছিদ্রগুলো ওপেন হয়ে যায় এবং প্রয়োজন না হলে বন্ধ হয়ে যায়। এবং এই কাজটা করে এক ধরনের প্রোটিন, যেটাকে ট্রান্সপোর্ট প্রোটিন বলা হয়। সব ক্ষেত্রেই পোরগুলোকে নিয়ন্ত্রণ করে প্রোটিন, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। ভেতরের দিকে যখন আমরা যাব, এই পুরো ফাঁকা যে জায়গাটা, পুরো ফাঁকা জায়গা, এটা হচ্ছে পানিগ্রাহী, পানিকে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, এই উপাদানটাকে আমরা কি বলছি? স্ট্রোমা বলছি। স্ট্রোমা। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রোমা। এই যে স্ট্রোমা, এইটার মধ্যে কিন্তু সবকিছু অবস্থান করবে। কি থাকবে এর মধ্যে? বিভিন্ন ধাতু উপাদান, যেমন এর মধ্যে জৈব অজৈব উপাদান, লবণ টবণ বলো, তোমার এনজাইম বলো, ঠিক আছে, ডিএনএ, রাইবোজোম, মানে যা কিছু থাকার, এখানে অনেক কিছু থাকে। এইখানে তোমার সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়টা সম্পূর্ণ হয়। তাহলে অন্ধকার পর্যায় মানে হচ্ছে C3 এবং C4। C3 C4 এর জন্য যে এনজাইম গুলো প্রয়োজন সবকিছুই কিন্তু এখানে থাকে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ এনজাইম থাকে, নাম হচ্ছে রুবিস্কো, নট নাবিস্কো, রুবিস্কো, ঠিক আছে? এটার নাম হচ্ছে রুবিস্কো। তাহলে এটার নাম কি? রুবিস্কো। তাহলে স্টোমাতে এক ধরনের এনজাইম থাকে যেটা C3 ও C4 এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই এনজাইমটার নাম হচ্ছে রুবিস্কো। তাহলে এখন আমরা এই স্ট্রোমাতে কি কি দেখতে পাবো সেই জিনিসগুলো নিয়ে একটু পড়াশোনা করি। এই যে আমরা স্ট্রোমাতে যখন ঢুকলাম, অন্য কালার ইউজ করে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এই যে স্ট্রোমাতে যখন আমরা ঢুকলাম, তখন এইখানে আমরা
থলের মতন কিছু বস্তু দেখতে পাচ্ছি। এই যে এগুলো হচ্ছে থলের মতন কিছু বস্তু, যা একটার উপর আরেকটা সুন্দরভাবে স্তূপের মতন আছে। দেখো স্তূপের মতন আছে। হ্যাঁ, এই বস্তুগুলো আসলে কি? এইগুলো হচ্ছে থাইলাকয়েড। এগুলো কি? থাইলাকয়েড। ভালো করে খেয়াল করবে। এই যেগুলো হচ্ছে থাইলাকয়েড, এগুলো হচ্ছে থাইলাকয়েড। এরকম অনেক থাইলাকয়েড থাকে একটা করে প্লাস্টিক, ক্লোরোপ্লাস্টের ভেতরে। তাহলে এই সিঙ্গেল এক একটা হচ্ছে থাইলাকয়েড। আমি যদি সিঙ্গেলের কথা কল্পনা করি তাহলে হচ্ছে এক একটা থাইলাকয়েড। এই যে এক একটা হচ্ছে থাইলাকয়েড, এবং থাইলাকয়েডের চারপাশে মেমব্রেন আছে, এবং থাইলাকয়েডকে কেটে ফেললে ভিতরটা দেখতে পাবো ফাঁপা ফাঁপা। তার মানে ফাঁকা মানে এই থলে যে হতো, তার মানে এর মধ্যে বিভিন্ন উপাদান থাকবে। ইয়েস, এর মধ্যে কি উপাদান থাকবে? এর মধ্যে সালোক সংশ্লেষণের, এই যে সূর্য দিয়ে দিয়েছি, তার মানে এর মধ্যে সালোক সংশ্লেষণের কোন পর্যায় সম্পন্ন হয়? আলোক পর্যায়। তাহলে আলোক পর্যায়টা সম্পন্ন হওয়ার জন্য এখানে যা কিছু প্রয়োজন সবকিছু থাকবে। এই থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল এ থাকবে, থাইলাকয়েডের মধ্যে ক্লোরোফিল বি থাকবে, এর মধ্যে ক্যারোটিন থাকবে, জ্যান্থোফিল থাকবে সামান্য পরিমাণে, এর মধ্যে বিভিন্ন এনজাইম থাকবে, কোএনজাইম থাকবে, ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, হ্যাঁ মানে এর মধ্যে এই সবকিছু থাকবে, ইটিসি। বুঝতে পারছো? এবং এগুলো হচ্ছে ফটোসিনথেসিসের ইউনিট হিসেবে কাজ করবে, যা ফটোসিনথেসিস ঘটাবে, এবং এর মধ্যে এটিপি তৈরি হবে। ঠিক আছে, এর মধ্যে এটিপি তৈরি হবে, যেহেতু একটা আলোক পর্যায় এখানে হবে, এর মধ্যে এটিপি তৈরি হবে। এবং এই যে থাইলাকয়েড, এর মধ্যে কি তৈরি হলো? এটিপি তৈরি হলো, আলোক পর্যায়টা সম্পন্ন হলো। তাহলে বুঝতে পারছো থাইলাকয়েডটা কত গুরুত্বপূর্ণ। তাহলে একটা একটা করে সিঙ্গেল ভাবে থাইলাকয়েড, আর একটা একটা সিঙ্গেল আমরা কি বলবো? থাইলাকয়েড। তাহলে সিঙ্গেল ভাবে হচ্ছে থাইলাকয়েড, আর যখন এক একটা থাইলাকয়েড আরেকটার সাথে যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলছি? গ্রানাম বলছি। কি বলছি? গ্রানাম। এরকম অনেকগুলো গ্রানাম কিন্তু ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে। এখন এই যে থাইলাকয়েডের মধ্যে, হ্যাঁ থাইলাকয়েডের মধ্যে বিভিন্ন বস্তু লেগে আছে, এই বস্তুগুলোকে দেখতে কেমন মনে হয় জানো? ছোট ছোট দানার মতন, স্ফটিকের মতন মনে হয়, যেটাকে বলা হয় কোয়ান্টোসোম। কি বলা হয়? কোয়ান্টোসোম। কি বলা হয়? কোয়ান্টোসোম। এবং একটা থাইলাকয়েডের যে গ্রানাম সৃষ্টি করলো, একাধিক থাইলাকয়েড, এই গ্রানাম একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম যুক্ত হয় নালীর মাধ্যমে। এই যে দেখো এর ভেতর দিয়ে কিছু ক্লোরোফিল যায়, এটাকে আমরা কি বলবো? স্ট্রোমা ল্যামেলাম বা গ্রানাম ল্যামেলা। গ্রানাম ল্যামেলাম। কি বলবো এটাকে? গ্রানাম ল্যামেলাম। গ্রানামকে যুক্ত করছে একটার সাথে আরেকটা। ভালো করে খেয়াল করো তো, থাইলাকয়েডের মধ্যে যদি আলোক পর্যায় সম্পন্ন হয় তাহলে আলোক পর্যায়ে এটিপি তৈরি হয় NADH2, হ্যাঁ H2, এটা তৈরি হয় NADPH2 আর কি। তো এই যে NADPH2 এবং ATP তৈরি হয়। তাহলে এখন ওই এটিপিটা এদিকে চলে আসলো, NADPH2 চলে আসলো, এই জায়গা মানে স্ট্রোমাতে, এই যে স্ট্রোমাতে, এই জায়গাতে কি হবে? অন্ধকার পর্যায় হবে। কি পর্যায়? অন্ধকার পর্যায়, সালোক সংশ্লেষণের। তাহলে অন্ধকার পর্যায় হওয়ার জন্য এই স্ট্রোমার মধ্যে যাবতীয় এনজাইম, কোএনজাইম যাবতীয় সবকিছু এখানে থাকবে, এবং অন্ধকার পর্যায়ে C3, C4 চক্র এইখানেই হবে। এবং এই অন্ধকার পর্যায়ের ফলে এই জায়গার মধ্যে কি তৈরি হবে? শ্বেতসার তৈরি হবে, শর্করা তৈরি হবে। এই শর্করা কিন্তু তোমার এখানে কি জমা থাকবে? কার মধ্যে জমা থাকবে? স্ট্রোমার মধ্যে। কার মধ্যে জমা থাকবে? স্ট্রোমার মধ্যে। এবং এই যে তোমার স্ট্রোমা, এইখানে তোমার কি থাকবে? বৃত্তাকার ডিএনএ। কি থাকবে? বৃত্তাকার ডিএনএ। এটা কিন্তু নিজস্ব ডিএনএ, এটা কিন্তু ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ, সে কারো কাছ থেকে ধার করে নেয়নি। কারণ ক্লোরোপ্লাস্টটা হচ্ছে এন্ডোসিম্বায়েন্ট। তোমরা নিঃসন্দেহে যারা আমার ক্লাসগুলো করেছো তারা এটা জানো, এন্ডোসিম্বায়েন্ট মানে কি? এই যে ডিএনএ আছে, এই ডিএনএ এটা ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ। এবং এখানে তোমার কি থাকবে? ছোট ছোট দানাদার যে বস্তুগুলো, এটাকে আমরা কি বলবো? রাইবোজোম। এই যে রাইবোজোম, এটা কত এস? এটা হচ্ছে 70S। এটাও কিন্তু এদের নিজস্ব রাইবোজোম। এবং দেখো এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ডিএনএটা আছে, এই ডিএনএটা কি করে বলো তো? এই ডিএনএ থেকে তোমার কি তৈরি হয়? এই ডিএনএ থেকে তোমার কি তৈরি হয়? এই যে ডিএনএ, এই ডিএনএ থেকে তোমার কি তৈরি হবে? ডিএনএ থেকে
ডিএনএ থেকে তোমার কি তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, এবং এই যে আরএনএ, সেই আরএনএ কে রাইবোসোম কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে, বুঝছো? হ্যাঁ, এবং এই প্রোটিনের মধ্যে কিছু কিছু প্রোটিন আছে যারা এনজাইম হিসেবে কাজ করবে, এবং এখানে সালোক সংশ্লেষণের এনজাইম হিসেবে তারাই কি করবে, কাজ করবে। তাহলে বলো, যদি ক্লোরোপ্লাস্টে নিজস্ব ডিএনএ না থাকতো তাহলে কিন্তু ক্লোরোপ্লাস্ট কি করতে পারতো না, এনজাইম তৈরি করতে পারতো না, এবং এখানে গুরুত্বপূর্ণ সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস হতো না, বা খাদ্য তৈরি হতো না। তার মানে বুঝতে পারছো একটা উদ্ভিদের জন্য এই ক্লোরোপ্লাস্টটা কতটা গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের কিন্তু ক্লোরোপ্লাস্ট সম্পর্কে পড়া শেষ। আমরা আর 5 থেকে 5 মিনিট থাকবো তোমাদের মাঝে, 5 মিনিট পরে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ক্লোরোপ্লাস্টের যে অংশটা দেখতে পাচ্ছি, এখানে ছোট্ট করে আমি তোমাদের বুঝাই দেওয়ার জন্য পিকচারটা অ্যাড করেছি। এটা হচ্ছে একটা সিঙ্গেল, এটা থাইলাকয়েড। থাইলাকয়েড যখন একটার উপর আরেকটা স্তূপের মতন হয় তখন আমরা সেটাকে কি বলবো, গ্র্যানাম। কি বলবো সেটাকে, আমরা বলছি গ্র্যানাম। দেখো, এটা 2 স্তর বিশিষ্ট, ঝিল্লি দ্বারা আবৃত ভেতরের এবং বাহিরের স্তর, মাঝখানে কি আছে, পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, ভিতরে কি আছে, স্ট্রোমা, এবং এর মধ্যে এই যে এক একটা থাইলাকয়েড স্তূপ তৈরি করেছে, যেটাকে আমরা কি বলছি, গ্র্যানাম। একটা গ্র্যানামের সাথে আরেকটা গ্র্যানাম সুন্দরভাবে যুক্ত হয়ে আছে। গ্র্যানামকে খুললে, কেটে ফেললে ভিতরটা কি দেখতে পাচ্ছি, ফাঁপা। এর মধ্যেই তোমার কি আছে, ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফটোসিস্টেম 1, 2, লিপিড, হ্যাঁ, বিভিন্ন উপাদান এর মধ্যে অবস্থান করছে, এবং এইখানে তোমার সালোক সংশ্লেষণের আলোক পর্যায়টা সম্পন্ন হয়। এবং দেখো, এই যে স্ট্রোমা, এখানে অন্ধকার পর্যায়ে সম্পন্ন হয়। দেখো, এইখানে আমরা কি দেখতে পাবো, ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ দেখতে পাবো, যার মাধ্যমে ক্লোরোপ্লাস্ট নিজেই সংখ্যা বৃদ্ধি করতে পারে। এবং এখানে ছোট ছোট কি দেখতে পাবো, রাইবোসোম, এবং এখানে কিছু ছোট ছোট গ্লোবিউল দেখা যাবে, দানাদার কিছু বস্তু দেখা যাবে। তাহলে এখন আমাকে বলো তোমরা যে ক্লোরোপ্লাস্ট নিয়ে কি তোমাদের কোনো কথা আছে? ওই যে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড, সেই থাইলাকয়েডের ভেতরে কিন্তু এরকম ধরনের জিনিস থাকে, এই ফাংশন গুলো আমরা থাইলাকয়েডে দেখতে পাবো, থাইলাকয়েডের মেমব্রেন, এটা কিন্তু 2 স্তর বিশিষ্ট মেমব্রেন, এবং এটা হচ্ছে থাইলাকয়েডের ভেতরে লুমেন, মানে ফাঁকা জায়গা। দেখো, এই জায়গাটাতেও আমরা দেখতে পাচ্ছি যে এই মেমব্রেনে, থাইলাকয়েডের মেমব্রেনে কিন্তু বিক্রিয়াগুলো হয়ে থাকে। এটা ভেতরে লুমেন, ভেতরে ফাঁকা জায়গা। এবং দেখো, এখানে ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2, অনেক কিছু এর মধ্যে থাকবে। এই যে ফটোসিস্টেম 2, তারপরে ফটোসিস্টেম কি আছে, 1 আছে, এবং এখানে এটিপি সিনথেসিস বস্তু আছে যেখানে এটিপি তৈরি হবে। তাছাড়া এখানে বিভিন্ন তোমার বাহক আছে, বিভিন্ন বাহক, যে বাহকগুলো ইলেকট্রন ট্রান্সফার করে, মানে ইটিসি এখানে থাকবে। তার মানে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইখানে তোমার তৈরি হবে সেই এটিপি। কি তৈরি হবে, এটিপি। তার মানে থাইলাকয়েডটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছো, এবং এখানেই তোমার কি হবে, আলোক পর্যায়টা সম্পন্ন হবে। আমরা এখন শেষের পর্যায়ে চলে আসছি। শেষের পর্যায়ে মানে আমরা ক্লোরোপ্লাস্টের কাজ করব। আমরা একটু আগে পড়ে ফেলেছি, ক্লোরোপ্লাস্টের প্রধান কাজই হচ্ছে সালোক সংশ্লেষণ করা, কারণ সালোক সংশ্লেষণ করার জন্য এখানে কি আছে, ক্লোরোফিল আছে, এবং সে এখানে কি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই জন্য এটাকে আমরা কি বলছি, ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলছি, কিচেন অফ দ্য সেল, অথবা কোষের রান্নাঘর। কি বলছি, কিচেন অফ দ্য সেল অথবা কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর। তাহলে কোষের রান্নাঘর বা কিচেন অফ দ্য সেল কাকে বলা হচ্ছে, ক্লোরোপ্লাস্টকে। দেখো, ক্লোরোপ্লাস্ট প্রয়োজনে নিউক্লিক অ্যাসিড এবং কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। আমরা কিন্তু একটু আগে সুন্দরভাবে দেখে ফেললাম। কি দেখে ফেললাম, এই যে ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে, এবং ডিএনএ থেকে সে আরএনএ তৈরি করতে পারে। ডিএনএ আরএনএ কে একত্রে কি বলা হয়, নিউক্লিক অ্যাসিড। এবং আরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, সেই প্রোটিনটা আবার কি করে, এনজাইম হিসেবে কাজ করে। তাহলে প্রয়োজন হলে কিন্তু সে কি তৈরি করতে পারে, নিউক্লিক অ্যাসিড তৈরি করতে পারে এবং প্রোটিন তৈরি করতে পারে। আর এই প্রোটিন গুলো এনজাইম হিসেবে কাজ করে কি আলোক পর্যায়ে, অন্ধকার পর্যায়ে সম্পন্ন করতে পারে। ফটোফসফোরাইলেশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ফটোফসফোরাইলেশন মানে হচ্ছে, এই যে দেখো, অ্যাডিনোসিন ডাইফসফেট, এইটার সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এখানে কি তৈরি হয়, এটিপি। এটা তৈরি হয় কোথায়, থাইলাকয়েডে তৈরি হয়, থাইলাকয়েডে তৈরি হয়। থাইলাকয়েডে কিন্তু এই ঘটনাটা ঘটে, থাইলাকয়েডে, ঠিক আছে, থাইলাকয়েডে। আর এই যে কোনো কিছুর সাথে অজৈব ফসফেট যুক্ত করাকে বলা হয় ফসফোরাইলেশন। কি বলা হয়, ফসফোরাইলেশন। যেহেতু আলোর সাহায্যে হচ্ছে তাই এটাকে বলা হবে ফটোফসফোরাইলেশন। তাহলে এই ফটোফসফোরাইলেশন কার মধ্যে হচ্ছে,
ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে। এছাড়া এখানে আরো একটা ঘটনা ঘটে থাকে, সেটা হচ্ছে ফটো রেসপিরেশন। রেসপিরেশন সচরাচর আলোতেও হয়, অন্ধকারেও হয়, কিন্তু এটা একটু ভিন্ন, এটা একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে C3 উদ্ভিদে, 9 নাম্বার চ্যাপ্টারে ভালো করে পড়তে পারবা। C3 উদ্ভিদে যখন কোষের মধ্যে অনেক বেশি অক্সিজেন জমা হতে শুরু করে, তখন কি হয়, উদ্ভিদ খাদ্য তৈরি করার পরিবর্তে এই অক্সিজেনের সাহায্যে খাদ্যকে ভেঙে ফেলে। খাদ্যকে কি করে, ভেঙে ফেলে, খাদ্যকে ভেঙে ফেলে। এবং এই খাদ্যকে ভেঙে ফেলাকেই বলা হচ্ছে কি, ফটো রেসপিরেশন। তবে এটা প্রকৃতপক্ষে কোনো রেসপিরেশন না, কারণ এর ফলে এটিপি তৈরি হয় না, বরং খাদ্য উৎপাদন কি হয়ে যায়, কমে যায়। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে মানে সাইটোপ্লাজমে যখন বিভাজন হয় তখন কিন্তু এই ক্লোরোপ্লাস্টও বিভাজন করে সুন্দরভাবে সাইটোপ্লাজমের উভয় দিকে চলে যায়, কোষটা বিভাজিত হয়ে যায়। আগে যেমন সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য ছিল, তখনও সেম একই রকম বৈশিষ্ট্য থাকবে বংশ পরম্পরা ইনহেরিটেন্সে। তাই বলছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে এবং বংশানুক্রমে নিজের বৈশিষ্ট্যের স্বকীয়তা বজায় রাখে। দেখো আমরা ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ডিএনএটা দেখতে পাচ্ছি, এই ডিএনএটা যখন একটা কোষ বিভাজন করবে তার আগে এই ডিএনএর মাধ্যমে প্রোটিন তৈরি করে এটাও কি হয়ে যাবে, বিভাজন করে ফেলবে, কপি তৈরি করে ফেলবে। এবং আগে ক্লোরোপ্লাস্ট যেমন ছিল, পরবর্তীতে ক্লোরোপ্লাস্ট যেটা তৈরি হবে সেটা সেম একই বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকবে। এই জন্য বলা হচ্ছে যে বংশানুক্রমে নিজের বৈশিষ্ট্যের স্বকীয়তা বজায় রাখে। তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ অংশ ক্লোরোপ্লাস্টের গঠন, ক্লোরোপ্লাস্টের কাজ সবকিছুই কিন্তু শেষ হয়ে গেছে। মানে আজকে আমাদের ক্লাসটা শেষ, জাস্ট আর 2 মিনিট আমাদের ক্লাসটা হবে। জাস্ট আর 2 মিনিট বললে ভুল হবে, আর 5 মিনিট আমি ক্লাসটা নিব, তারপরে ক্লাসটা শেষ করে ফেলবো। যারা তোমরা আজকের ক্লাসটা দেখছো, কাইন্ডলি তোমরা গতকালকের ক্লাসটা দেখে নিও। আমি গতদিন মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়িয়েছিলাম, কারণ আজকে আমাদের যে শেষের অংশটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পার্থক্য কি বলতো? মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পার্থক্য, বিশ্বাস করো এটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এটা তোমরা খুব ভালো করে পড়ে ফেলবা। আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। মাইটোকন্ড্রিয়াতে কিন্তু কোনো রঞ্জক পদার্থ থাকে না, বাট প্লাস্টিডে থাকে, যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল। অবস্থান, প্লাস্টিড কোথায় অবস্থান করে? প্লাস্টিড, এটা ভুল হয়ে গেছে, সরি। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে অবস্থান করে, আর মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ আর প্রাণী উভয় কোষেই অবস্থান করে, ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে রঞ্জক পদার্থ, প্লাস্টিডে আছে, মাইটোকন্ড্রিয়াতে নেই। আর দ্বিতীয়টা হচ্ছে অবস্থান, প্লাস্টিড কোথায় থাকে? শুধুমাত্র উদ্ভিদ কোষে, আর মাইটোকন্ড্রিয়া এই যে আমি চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষেও থাকে, আবার প্রাণী কোষেও থাকে। দেখো অন্তঃপর্দাটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতেও অন্তঃপর্দা থাকে, আবার প্লাস্টিডেও কিন্তু অন্তঃপর্দা থাকে। মনে করো এটা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, এবং এটা আমরা কি দেখতে পাচ্ছি? প্লাস্টিড দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো দেখো প্লাস্টিডে কিন্তু অন্তঃপর্দায় কোনো ভাঁজ নেই, বাট মাইটোকন্ড্রিয়াতে অন্তঃপর্দায় বিশেষ কি আছে? ভাঁজ আছে। কি আছে? ভাঁজ আছে। তাহলে অন্তঃপর্দায় একটাতে ভাঁজ আছে আর একটাতে ভাঁজ নেই। তাহলে অন্তঃপর্দাতে ভাঁজ থাকে এবং এটাকে ক্রিস্টি বলা হয়। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে। কোথায় পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়াতে, ঠিক আছে? আর এদের ক্ষেত্রে কিন্তু কোনো ভাঁজ থাকে না, তবে এদের ক্ষেত্রে কি থাকে? থাইলাকয়েড থাকে। এদের ক্ষেত্রে কি থাকে? এই যে থলের আকৃতির থাইলাকয়েড থাকে, এখানে থাইলাকয়েড থাকে, এদের আবার কোনো থাইলাকয়েড থাকে না। প্রকোষ্ঠ, এটি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। এতে 3 ধরনের প্রকোষ্ঠ থাকে। এখানে কিন্তু কোনো প্রকোষ্ঠ নেই মাইটোকন্ড্রিয়াতে, বাট এখানে 3 ধরনের প্রকোষ্ঠ আছে। এই যে এটা 1 নাম্বার প্রকোষ্ঠ, এটা 2 নাম্বার প্রকোষ্ঠ, আর এটা হচ্ছে 3 নাম্বার প্রকোষ্ঠ। ভালো করে খেয়াল করবা। কাজ, শক্তি উৎপাদন করা হচ্ছে প্রধান কাজ কার? মাইটোকন্ড্রিয়ার। আর প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে কি করা? প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। কি করা? খাদ্য তৈরি করা। খাদ্য সঞ্চয় করা। মাইটোকন্ড্রিয়া কিন্তু কোনো খাদ্য সঞ্চয় করে না, বাট প্লাস্টিড খাদ্য সঞ্চয় করে, যেমন লিউকোপ্লাস্ট, ঠিক আছে? রাসায়নিক উপাদানের মধ্যে প্রধান উপাদান হচ্ছে প্রোটিন, লিপিড ও নিউক্লিক অ্যাসিড। ওকে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে। ওকে, আর এটার প্রধান উপাদান মানে প্লাস্টিডের প্রোটিন, লিপিড, ক্লোরোফিল এবং
এনজাইম। তাহলে আশা করছি এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পার্থক্য। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা, পার্থক্যটা একটু সুন্দরভাবে পড়ে নিও, বলে দিয়েছি। পরবর্তীতে দেখো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে সাদৃশ্য কি কি মিল আছে। অবশ্যই আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে দুইটা স্তর থাকে এবং প্লাস্টিডেও দুইটা স্তর থাকে, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট। প্রতিরূপ, মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ আছে, ক্লোরোপ্লাস্টের ডিএনএ আছে, তাই তারা প্রতিরূপ তৈরি করে কপি তৈরি করতে পারে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে এবং ক্লোরোপ্লাস্টেরও নিজস্ব ডিএনএ এবং কি আছে, রাইবোজোম আছে। ইটিসি এবং এটিপি সিনথেসিস বস্তু, ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দুইটারই আছে এবং এটিপি সিনথেসিস বস্তু দুইটারই আছে, দুইটাতেই এটিপি তৈরি হয়। ঠিক আছে, ভালো করে খেয়াল করবা। শক্তি রূপান্তর, দুটোই শক্তি রূপান্তর করে। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্যের মধ্যে, আর মাইটোকন্ড্রিয়া সেই রাসায়নিক শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো 3 ধরনের প্লাস্টিডের মধ্যে পার্থক্য। এটা একটু সুন্দর করে পড়ে ফেলবা। 3 ধরনের প্লাস্টিডের মধ্যে পার্থক্য মানে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। আমি আবারও বলছি, খুব ভালো করে পড়বা। তাহলে লাস্টে যে পার্থক্য আছে এই পার্থক্যটা খুব ভালো করে পড়বা। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে পার্থক্য আমি 7টা দিয়েছি, তোমরা 5টাও দিতে পারো। তাহলে প্লাস্টিডের রঞ্জক পদার্থ আছে, মাইটোকন্ড্রিয়াতে নেই। প্লাস্টিড শুধু উদ্ভিদ কোষে থাকে, এটা কিন্তু একটু চেঞ্জ করে নিবা। মাইটোকন্ড্রিয়া দুটোতেই থাকে, তাই না? তারপর এখানে গিয়েও কিন্তু একটু আমি ঠিকঠাক করে দিয়েছি। ওকে, অন্তঃপর্দাতে ভাঁজ কাঠ থাকে, কাঠ থাকে না, প্রকোষ্ঠ কাঠ থাকে, কাঠ থাকে না, কে কি কাজ করে, কে খাদ্য তৈরি করে, কে শক্তি উৎপাদন করে, কে খাদ্য সঞ্চয় করে, কে খাদ্য সঞ্চয় করে না, রাসায়নিক উপাদান। আশা করছি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। তারপরে দেখো অবশ্যই সাদৃশ্যটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে দুইটার মধ্যে কি কি মিল আছে, এবং শেষে 3 ধরনের প্লাস্টিডের পার্থক্য। তাহলে আশা করছি তোমরা এতক্ষণ সবাই ক্লাসটা করেছো এবং তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে করেছো। আজকে আমাদের ক্লাসটা কিন্তু এখানেই শেষ করতে যাচ্ছি। এবং আমরা নেক্সট দিনে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। নেক্সট দিন মানে কিন্তু আগামীকালকেই চলে আসবো। আগামীকালকে ঠিক 9টায় তোমাদের সাথে আবার দেখা হবে গুরুত্বপূর্ণ এবং মজার একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত ভিডিওটা দেখলে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তোমার এই শেয়ারের মাধ্যমে তোমার ফ্রেন্ড, আত্মীয়, অনাত্মীয়, কাছে দূরে সবাই ভিডিওটা দেখার সুযোগ পাবে। ভালো থেকো, দোয়া রেখো। আল্লাহ হাফেজ।